বিশ্বকাপ খেলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ। গুরুত্ব পাচ্ছে বয়স ভিত্তিক ফুটবল। ৬৪ দলের সুবিধা নয়, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চায় বাফুফে। ড্রেসিং রুমের দ্বন্দ্বের খবরে তোলপাড় আর্জেন্টিনা, অভিযোগ অস্বীকার লিওনেল স্ক্যালোনির। মেসি উত্তর যুগ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্য রেখে দিলেন হেড কোচ। ৬৪ দলের বিশ্বকাপ হবে অজ্ঞতার পরিচয়, ধ্বংস হবে ফুটবলের সৌন্দর্য। ফিফা বসকে এক হাত নিলেন হ্যাভিয়ের তেবাস। ইনফান্তিনোর ক্ষমতার মেয়াদ ফুরিয়ে আসার গুঞ্জন। এবং মিরপুর স্টেডিয়ামে প্রস্তুত টাইগার্স ডেন। আইসিসি ট্রফি থেকে নারী এশিয়া কাপ জয়, স্মরণীয় মুহূর্তে সাজবে গ্যালারির নতুন অংশ, জানালেন তামিম ইকবাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। তবে বাড়তি দলের সুবিধা নিয়ে নয়, বরং এশিয়ার কোটায় যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে খেলবে লাল সবুজ, জানালেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক বিশ্বকাপ ফুটবলে খেলতে পারলে সুযোগ সুবিধায় এগিয়ে থাকা বাংলাদেশও সে লক্ষ্য অর্জনে সক্ষম হবে, এমনটাই মনে করেন তিনি। এজন্য বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব বাড়িয়েছে ফেডারেশন। প্রথমবারের মতো বয়সভিত্তিক দলগুলোর জন্য আলাদা কোচিং প্যানেলের পথে হাঁটছে বাফুফে। ৩ দেশে ৪৮ দলের অংশগ্রহণে শেষ হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। তবে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনায় ২০৩০ বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আসরে দল সংখ্যা ৬৪-তে বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। এরই মধ্যে সেখানে সায় দিয়েছে কনমেবলও। ২০৩০ বিশ্বকাপের ৩ আয়োজক পর্তুগাল, স্পেন ও আফ্রিকার দেশ মরক্কো। এছাড়াও শতবর্ষ উপলক্ষে ৩টি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। এখনো আলোচনার টেবিলে বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে ইনফ্যান্তিনোর বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনায় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও। যদিও ফিফার দেশ বাড়ানোর উচ্চবিলাসী পরিকল্পনায় সামিল না হয়ে বরং নিজেদের খেলার মান বাড়ানোয় মনোযোগী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যোগ্যতার মানদণ্ডে পাশ করেই বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ। আমাদের স্ট্র্যাটেজি ক্যানট বি যে খালি দল বাড়বে সেদিন আমরা যাই, যদি আমরা চান্স পাই 64-এর পর তো মানে 200টা টিম আনবেন, ওটাও হবে না। আমাদের পরিকল্পনা হবে যে ঠিক আছে, এখন যে 48 টিমস আছে থাকুক, তার ভিতরে এশিয়ান কোটাতে পরে 8 বা 9 ডিপেন্ডিং অন দ্য প্লে অফ ম্যাচ। আমাদেরকে ফাইট করে ডেভেলপ করে ওই 8-9টা দেশের ভিতরে থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে অবকাঠামোগত সুযোগ সুবিধা বর্তমানে ততটা না থাকলেও বিশ্বকাপে খেলেছে তারা। মধ্যপ্রাচ্যের দেশটি বিশ্বকাপে খেলতে পারলে কেন পারবে না বাংলাদেশ? এমন প্রশ্ন ফেডারেশন প্রধানের। এশিয়ার ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে বয়সভিত্তিক ফুটবলে জোর দিতে চান বাফুফের সভাপতি। ইরাক ইনফ্রাস্ট্রাকচার কী আছে, ইরাকের ইউথ ডেভেলপমেন্টের কী আছে, তো ইরাকের মতো দেশ যদি ওই টপ 8-এ থাকতে পারে, বাংলাদেশ গিভেন বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের ডায়াসপোরা, বাংলাদেশের পপুলেশন 100% ওই টপ 8 বা 9 থাকা উচিত। অ্যান্ড ওটাতে আমি মনে করি পসিবল যদি আমরা ফোকাসভাবে আমরা ফাইট করি। আমাদের ইউথ টিমের জন্য ফুল কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ফিজিও অল ডেডিকেটেড হয়ে গেছে। ছেলে এবং মেয়েদের জন্য আমরা আগামীতে যাব, তো আমরা সেই পথে হাঁটতে চেষ্টা করতেছি। ভবিষ্যতে নারীদের বয়সভিত্তিক ফুটবলেও আলাদা কোচিং প্যানেল করার কথা ভাবছেন বাফুফের সভাপতি। সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফাইনালের চরম নাটকীয়তার পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার মাঠের বাইরের বিতর্ক আর দল পুনর্গঠন। ফাইনাল হারার ২৪ ঘন্টা না পেরোতেই ড্রেসিং রুমে কোন্দলের গুঞ্জনে তোলপাড় আল বিসেলেস্তে শিবির। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। একই সাথে নিজের বিদায় আর লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগে প্রবেশের যে গুঞ্জন ছড়িয়েছে তা নিয়েও মুখ খুলেছেন এই মাস্টারমাইন্ড। আকাশি সাদা সমর্থকদের কাছে শেষ মুহূর্তের নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু ট্রফি হাতছাড়ার পর যখন এক ঝাঁক প্রশ্ন আর গুঞ্জন তৈরি হয়, তখন দলের কর্তার মুখ থেকেই মূল সত্যিটা শুনতে চায় সবাই। বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ট্র্যাজেডির পর আর্জেন্টিনার ড্রেসিং রুম নিয়ে ওঠা নানান বিতর্ক ঠিক তেমনই এক ঝড়ের সৃষ্টি করেছে সমর্থক মনে।
তবে মাঠের পারফরমেন্সের চেয়েও বেশি যখন অভ্যন্তরীণ কোন্দল আর ড্রেসিং রুম ঝামেলার কথা সামনে আসে তখন আর তা সহ্য করতে পারেননি লিওনেল স্ক্যালোনি। প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে যাওয়ার সময় গাড়ির জানালা থেকে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অত্যন্ত শক্ত ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমরা বিশ্বাসই করতে পারছি না যে আপনারা এমন একটা প্রশ্ন করছেন। এসব খবরের কোনো ভিত্তি নেই। আমাদের পথ ও ভাবনা সম্পূর্ণ আলাদা। এই বিতর্কের চেয়েও এখন বড় প্রশ্ন, কি হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের সোনালী প্রজন্মের ভবিষ্যৎ। স্ক্যালোনির চুক্তির মেয়াদ এবং ফুটবলারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বাজবে কিনা তা নিয়ে চারদিকে এখন নানা সমীকরণ। তবে এটা পরিষ্কার করলেন না স্ক্যালোনি, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন মাস্টারমাইন্ড। এমন বড় একটা টুর্নামেন্টের পর অনেক কিছু নিয়েই নতুন করে ভাবার সময় আসে। ডিসেম্বরের শেষ পর্যন্ত আমাদের দায়িত্ব আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষকে বুঝতে হবে এই দলটা নিজের সবটুকু দিয়ে লড়েছে। আমাদের কাছে জাতীয় দলটাই সবার আগে। কোচের ভবিষ্যৎ যখন পুনর্মূল্যায়নের টেবিলে তখন নীরবতা বেছে নিয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডা থেকে সোজা নিজ শহর রোজারিওতে পা রেখেছেন LM10। বাইরে সমর্থকদের ভিড় থাকলেও কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাননি তিনি। অসুস্থ বাবার পাশে থাকতে সোজা চলে গেছেন নিজ শহরে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক বিতর্কিত পতাকার কারণে সম্ভাব্য শাস্তির শঙ্কাও ঝুলে আছে মাথার উপর, যদিও সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি আর্জেন্টিনা ফেডারেশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের ফাইনাল হেরে অবসরের কথা ভাবছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর আভাস দিয়েছেন এই তারকা গোলকিপার। সেখানে দিবু মার্টিনেজ লিখেছেন, বিশ্বকাপ শিরোপা আবারও আর্জেন্টিনায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ফাইনালের মঞ্চে ব্যর্থ হওয়ায় অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। মেটলাইফে স্পেনের একের পর এক আক্রমণ যখন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল আলবিসেলেস্তেদের রক্ষণভাগ, তখন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে একাই লড়ছিলেন তিনি। পুরো ম্যাচে করেছেন রেকর্ড 11টি সেভ। আঙুলের যন্ত্রণা নিয়েও 105 মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে টিকিয়ে রেখেছিলেন ম্যাচে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় 10 জনের আর্জেন্টিনা দলের। ফাইনালে হারের বেদনা আর নিতে পারছেন না এই গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে অবসরের আভাস দিয়েছেন তিনি। আমি আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন ছিল ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ার। সত্যি বলতে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন অনেক কিছু নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে, কিভাবে সামনে এগিয়ে যাব এবং এটাই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সঠিক সময় কিনা তা নিয়ে ভাবছি। আমি সত্যিই দুঃখিত। নিজের দেশ ও সতীর্থদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলাম। বেশ কয়েক বছর ধরে আর্জেন্টিনার রক্ষণের মূল ভরসা দিবু মার্টিনেজ। 33 বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। স্পেনের ছন্দময় ফুটবল আর মুহুর্মুহু আক্রমণের সামনে রীতিমতো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। যদি তিনি সত্যিই আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই সরে দাঁড়ান, তাহলে 2030 বিশ্বকাপের পরিকল্পনায় বেশ বড়সড় ধাক্কাই খাবে আর্জেন্টিনা। 2022 কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এবারও টুর্নামেন্ট জুড়ে খেলেছেন দুর্দান্ত। 8 ম্যাচে রেখেছেন 2টি ক্লিন শিট। ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার এই তারকাকে নিয়ে ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহ রয়েছে। ঠিক এমন সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন এমি। তবে ভক্তদের আশা, আবেগ সামলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আলবিসেলেস্তেদের বাজ পাখি। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরান দলের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি ব্যবস্থা করা। মেক্সিকোতে বিশ্বকাপের সাফল্য উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা বিশ্বকাপ শেষ, ট্রফি হাতে দেশে পৌঁছে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আয়োজনের নানা জটিলতার সীমাবদ্ধতা থাকলেও মোটা দাগে একে সফলই বলছে সমালোচকরা। তাই তো বিশ্বকাপের সাফল্য উদযাপনে ব্যস্ত এখন ফিফার কর্তারা। আর মেক্সিকোতে সেরকম এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের গল্পের ঝুলি খুলে দিলেন জিয়ান্নি ইনফান্তিনো।
বল আর বুটের লড়াই ছাপিয়ে এবারের বিশ্বকাপে বারবার ঘুরে ফিরে এসেছে রাজনীতির রক্তচক্ষু। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই স্বাগতিকদের দেশে এসে বিশ্বকাপে অংশ নেয়া বলতে গেলে এক প্রকার অলৌকিক ঘটনা ছিল টিম মেল্লির জন্য। তবে শুধু মাঠের ফুটবল নয়, ম্যাচ টিকিট থেকে শুরু করে দল এবং সমর্থকদের ভিসা সবকিছুই সামলাতে হিমশিম খেতে হয়েছে ফিফাকে। জানিয়ে নিজ থেকেই মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। Iran, tickets and visas. ইরান টিকিট কিংবা ভিসা এগুলোর সাথে ফুটবলের যোগসূত্র না থাকলেও বর্তমান বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সবাই যখন বলছিল ইরানের আশা অসম্ভব, আমি কথা দিয়েছিলাম তারা খেলবেই। ফিফা ছাড়া আর কেউ কি এই পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারত? আমি সেটা করেছি, আর এখন বলতে কোনো বাধা নেই। এই কাজটাই এবারের আসরে আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দিয়েছে। Because I want to see myself. প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে মার্চ মাসেই তুরস্কে দলের সঙ্গে দেখা করেছিলেন ইনফান্তিনো। দরকার পড়লে নিজে বাস চালিয়ে তেহরান থেকে তাদের নিয়ে আসার আশ্বাস দেন, কিন্তু পথটা সহজ ছিল না। নিরাপত্তার রাজনৈতিক টানাপোড়েনে ইরানকে তাদের মূল ট্রেনিং ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে হয় মেক্সিকোতে। খেলা থাকলে বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, ম্যাচ শেষেই আবার ফিরে আসা মেক্সিকোর ঘাঁটিতে। এভাবেই বিশ্ব মঞ্চে টিকে ছিল তারা। আয়োজক মেক্সিকো প্রশাসনের সহযোগিতা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না বলে স্বীকার করে নিয়েছেন ফিফা বস। Of course it's not easy. ফুটবল মানেই কঠিন বাস্তবতা ভুলে একটা ম্যাচের দিকে মনোযোগ দেয়া। ইরানকে এই টুর্নামেন্টে খেলাতে পেরে আমি সত্যি আনন্দিত। যদিও ধন্যবাদের একটা বড় অংশ প্রাপ্য মেক্সিকানরা, তারা আমার কাজটা সহজ করে দিয়েছিল। Circumstances. নকআউট পর্বে উঠতে না পারলেও ইরান প্রমাণ করেছে মানচিত্রের কাঁটাতারের চেয়েও ফুটবলের শক্তি অনেক বড়। মাঠের বাইরে এখনো অনেক জটিলতা বাকি, তবে জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায় অন্তত কিছু সময়ের জন্য হলেও এই খেলা মানুষকে তার কঠিন বাস্তবতা ভোলার সুযোগ করে দিয়েছিল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে জিয়ান্নি ইনফান্তিনো দিন দিন ফুটবলকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন লা লিগা সভাপতি হাভিয়ার তেবাস। আগামীতে 64 দলের বিশ্বকাপ আয়োজন হবে ইনফান্তিনোর অজ্ঞতার পরিচয়। ফিফা সভাপতি ফুটবলের চেয়ে ব্যবসাটা ভালো বোঝেন, তাই তো 32 দলের বিশ্বকাপকে নিয়ে গেছেন 48 দেশে। আগের চেয়ে 40 ম্যাচ বেড়েছে, রেভিনিউটাও বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলারদের উপর চাপ বেড়েছে, দীর্ঘ হচ্ছে বিশ্বকাপের যাত্রা। 2030 শতবর্ষের বিশ্বকাপের আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই ঐতিহাসিক আসরে একটি করে ম্যাচ হবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায়। 6 দেশ ও 3 মহাদেশের বিশ্বকাপে 64 দল নিয়ে আয়োজনের কথা ভাবছে ফিফা। সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন নিউ জার্সিতে 2026 বিশ্বকাপের পর্দা নামার আগেই। তাতেই চটেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবলকে ধ্বংসের পায়তারা চলছে ফিফায়। বিশ্বকাপ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, ফুটবল বলতে শুধু বিশ্বকাপকে বোঝায় না। তারা মাত্র 40 দিনের একটা টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছেন। অথচ এই ফুটবল লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে এবং এখানে সব মিলিয়ে গুটি কয়েক ফুটবলার অংশ নেয়ার সুযোগ পায়। 2016 সাল থেকে ফিফা সভাপতির পদ আঁকড়ে আছেন জিয়ান্নি ইনফান্তিনো। টানা 3 মেয়াদে এই চেয়ারে রয়েছেন তিনি। আরও 1 মেয়াদে থাকতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশ্বকাপ চলাকালীন ইউরোপের গণমাধ্যমগুলো বলছে ফিফার 211টি সদস্যের মধ্যে 200টি ভোট নিশ্চিত করে ফেলেছেন ইনফান্তিনো। তবে স্প্যানিশ লিগ সভাপতি বলছেন ভিন্ন কথা। ফিফা প্রেসিডেন্টের নাকি সময় ফুরিয়ে এসেছে। 1 দশক ধরে ফুটবল বিশ্বের প্রধান সংস্থা পরিচালনা করছেন ইনফান্তিনো। তবে যে ব্যবস্থার উপর ভর করে তিনি ক্ষমতায় রয়েছেন, সেই ব্যবস্থাতে বড় ধরনের ত্রুটি রয়েছে। ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে। তেবাসের মতে ঘরোয়া ফুটবলকে আরও সুরক্ষা দিতে জাতীয় দলের ম্যাচ কমিয়ে আনা উচিত। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু গতকাল এক বিবৃতি দিয়ে ফিফা নিশ্চিত করেছে কোনো কার্ড দেখানো হয়নি তাকে। মূলত ফাইনালের শেষ বাঁশি বাজতে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের ওপর চড়াও হন পারেদেস। এ সময় 2জন ফুটবলারকে ঘুষি মারতে দেখা যায় তাকে। পরে স্ক্যালোনি এবং স্প্যানিশ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তৎক্ষণাৎ পারেদেসকে লাল কার্ড দেখানো হয় বলে ফিফার
অফিসিয়াল ট্র্যাকারে জানানো হয়, তবে কিছুক্ষণ পরই সেই বার্তাটি মুছে ফেলা হয়। লাল কার্ড না পেলেও শাস্তির হাত থেকে রক্ষা নেই আর্জেন্টাইনদের। ইতোমধ্যে একজন নিরপেক্ষ তদন্তকারী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করছে। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ফিফা। পারেদেস ছাড়াও এই ঘটনায় ডিফেন্ডার মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা জড়িত আছেন বলেও ভিডিও প্রমাণ পাওয়া গেছে। নতুন করে স্পোর্টসের মূল পর্ব শুরু হয়েছে গতকাল থেকে। আজ 3 ভেন্যুতে চলছে 3টি ভিন্ন ভিন্ন ইভেন্ট। মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কাবাডি। সেখানে আছেন আমাদের রিপোর্টার রাফি আমিন, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য গত 2 মে সিলেট থেকে শুরু হয়েছিল নতুন করে স্পোর্টসের প্রথম আসর। এরপর দেশকে 10টি অঞ্চলে আসলে বিভক্ত করে প্রায় 8টি ইভেন্ট আসলে লড়াই করা হয়। এই মুহূর্তে পেছনে হচ্ছে কাবাডি বালক যে খেলা রয়েছে, সেই কাবাডি বালক প্রতিযোগিতা হচ্ছে। এখান থেকে আজকে সেমিফাইনালিস্ট আসলে খোঁজা হচ্ছে। আগামীকাল কাবাডির সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেই সেমিফাইনালের আগে আজকে কোয়ার্টার ফাইনালে লড়ছে 10টি অঞ্চলে যে দলগুলো রয়েছে তারা। একই সাথে আসলে বলতে হয় একটু আগেই আসলে শেষ হয়েছে মেয়েদের খেলা, মেয়েদের বিভাগে খেলা শেষ হয়েছে। একই সাথে চলছে কয়েক ধাপে আসলে আজকে এরকমভাবে আজকে সারাদিন চলবে কোয়ার্টার ফাইনালের খেলাগুলো। এরপর আগামীকাল শুরু হবে সেমিফাইনাল। একই সাথে কিন্তু বলতে হয় শুধুমাত্র কাবাডি না, একযোগে কিন্তু আসলে একদম যে 2 তারিখ থেকে আসলে যে মানে 2 মে থেকে যে শুরু হয়েছিল যেই লড়াইটা, সেটা কিন্তু জেলা, উপজেলা এবং এরপর বিভাগীয় পর্যায়ের খেলাগুলো শেষ হওয়ার পর গত 20 জুলাই কিন্তু চূড়ান্ত পর্বের যে খেলাটা সেটা শুরু হয়েছে। এবং শুরু হয়েছিল ক্রিকেট দিয়ে। একই সাথে এরপর বলতে হয় 21 তারিখে সুইমিংয়ের যে লড়াই সেটা হয়েছিল, সেটা সমাপনী হয়েছে ইতিমধ্যে। এরপর আজকে থেকে কিন্তু ফুটবলের লড়াইটাও শুরু হয়ে গেছে এবং আগামীকাল শুরু হবে ব্যাডমিন্টন। এবং এই সব কিছু মিলে কিন্তু আসলে বলতে হয় যে আগামী 27 তারিখ পর্যন্ত এই চূড়ান্ত পর্বের লড়াইটা চলবে এবং চূড়ান্ত পর্বের লড়াইটা 27 তারিখে শেষ হবে আর্মি স্টেডিয়ামে। যেদিন সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত থাকবেন। তিনি উপস্থিত থেকে এই প্রথম আসরের যে খেলা সেটার আসলে সমাপনী তিনি আসলে ঘোষণা করবেন। একই সাথে যারা এই আসরে অংশগ্রহণ করেছিল প্রথম আসরে তাদেরকে কিন্তু তিনি পুরস্কৃত করবেন। সব কিছু অবশ্যই বলতে হয় যে ক্রীড়া অন্বেষণের যে ব্যাপারটা সেটা আসলে জোরদারভাবে আসলে চলছে। এবং একই সাথে আসলে বলতে হয়, শুধু ক্রিকেটের কথা বলছিলাম, আমরা যদি আসলে বলি যে মিরপুর স্টেডিয়ামে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা যখন ছিলাম মিরপুর স্টেডিয়ামে, সেখানে কিন্তু কোয়ার্টার ফাইনাল হচ্ছিল ক্রিকেটের। এবং সেইখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যে ঢাকা কুমিল্লাকে 10 উইকেটে হারিয়ে রংপুর তারা কিন্তু সেমিফাইনালে উঠেছে। তো বলা যায় যে আসলে এটা চলমান থাকবে। আগামীকাল ব্যাডমিন্টন শুরু হবে। এরপরে কয়েক দফায় আসলে বলতে হয় যে মার্শাল আর্ট আরও বিভিন্ন যে লড়াইগুলো রয়েছে সেগুলো চলতে থাকবে। তো নতুন করে নিয়ে এই ছিল আমার সর্বশেষ। যুক্ত ছিলাম মিরপুর ইনডোর স্টেডিয়ামে। খেলার সময় আরও থাকছে। ইতিহাস গড়ল বিশ্বকাপ সম্প্রচার। 6 কোটির মাইল ফলক ছিল ফাইনাল ম্যাচের ভিউয়ারশিপ। বিতর্ক সংখ্যা ছাপিয়ে জয়কার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর। মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য লাউঞ্জের কাজ প্রায় শেষ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এই টাইগার্স ডেন, জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, যেখানে আইসিসি ট্রফি ও নারী এশিয়া কাপের শিরোপা জয় সহ বিভিন্ন স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন লাউঞ্জ, গণমাধ্যম কর্মীদের এই ক্রিকেটার্স ডেন ঘুরে দেখান তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের অ্যাক্সেস আরও সহজ করার উদ্যোগে বেশ প্রশংসিত হচ্ছেন বিসিবি সভাপতি, যা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি নিজেও। ক্রিকেটার্সদের জন্য একটা টাইগার্স ডেন নামের আমরা এই লাউঞ্জটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স উমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। ক্যাপ্টেন্সদের জন্য আমরা জানি যে একটা ক্যাপ্টেন্স বক্স আছে, অনেক বছর ধরে আছে, বাট
অন্য যারা ক্রিকেটাররা ছিলেন তাদের জন্য হয়তো বা কোনো কিছু ছিল না, সেই কারণে আমার এটা ছোট একটা চেষ্টা। এর আগে অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড চালু করায় অন্য ক্রিকেটাররা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। তখন থেকেই মিরপুর স্টেডিয়ামে সব ক্রিকেটারের জন্য লাউঞ্জ বা সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জোরালো হয়। তামিমও খুব একটা সময় নেননি। এই নতুন ক্রিকেটার্স ডেনে থাকবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের ছোঁয়া। আমরা অফিসিয়ালি এখনো এটাকে ওপেন করিনি, কিছু কিছু কাজ আমাদের এখনো বাকি আছে। আমাদের যে বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। সো যে কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নানা অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সমস্যার সমাধানের দুদেশের সরকারি পর্যায় থেকে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে বাংলাদেশ ভারতের। 2024 সালের আগস্টের পর থেকেই কূটনৈতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের। দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধ ছিল দুদেশের স্বাভাবিক ভিসা কার্যক্রম। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত বিশ্বকাপে লিটনদের যেতে না দিয়ে আগুনে ঘি ঢালে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দুদেশের ক্রিকেট সম্পর্ক ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আইসিসির সংশোধিত এফটিপি অনুসারে গত বছরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু বিসিসিআইয়ের কারণে সেটা পিছিয়ে আসে এবছরের সেপ্টেম্বরে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সফর নিয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে আশার বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। 2027 ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী 18 জুন থেকে 4 জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে 2027 এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক থাকলে আয়োজক হিসেবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে। তবে সফরটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে আবারও এশিয়া কাপের ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আলোচনা সামনে আসতে পারে। সেক্ষেত্রে শুধু মাঠের ক্রিকেট নয়, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে। এবারের এই সফরে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আমেরিকান টেলিভিশন ইতিহাসে সকার সম্প্রচারের সব পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিল এবারের বিশ্বকাপ। ফাইনাল ম্যাচে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শক সংখ্যা ছাড়িয়েছে 6 কোটির ঘর। 3টি দেশের এই মেগা আয়োজনে শুরুতে নানা বিতর্ক আর শঙ্কা থাকলেও সব আলো কেড়ে নিয়েছে ভিউয়ারশিপের এই অবিশ্বাস্য জয় জয়কার। স্বাগতিকদের বিদায় কিংবা টিকিটের চড়া দাম কোনোটাই রুখতে পারেনি ব্রডকাস্টের এই জোয়ার। 3 দেশ, 16 ভেন্যু, 48টি দল আর 104টি ম্যাচের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হওয়ার আগে শঙ্কার বিতর্কের কমতি ছিল না। লজিস্টিক্স থেকে শুরু করে নানা জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই, কিন্তু সব শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে গড়ানো এই বিশ্বকাপ শেষ পর্যন্ত উপহার দিল অভাবনীয় এক সাফল্য। উত্তর আমেরিকার মাটিতে ফুটবল প্রেমীরা সাক্ষী হলো ইতিহাসের অন্যতম সেরা এক আসরের। আর এই সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি যুক্ত হয়েছে ঠিক ফাইনাল ম্যাচের রাতে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি দেখতে কেবল মার্কিন মুলুকেই টিভির সামনে বসেছিলেন প্রায় 3,90,00,000 দর্শক। ফক্স স্পোর্টসের দেয়া তথ্য অনুযায়ী পিক টাইমে এই সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল 5,16,00,000 ঘর, যা মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ইতিহাসে যে কোনো ইংরেজি ভাষার সকার টেলিকাস্টের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আর স্প্যানিশ ভাষায় টেলিমুন্ডোর দর্শক যোগ করলে কেবল যুক্তরাষ্ট্রেই এই ফাইনালের মোট দর্শক সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল 6 কোটি।
মাঠের বাইরে টিকিটের আকাশচুম্বী দাম কিংবা স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ 16তেই বিদায় নেয়ার পর দর্শক কমে যাওয়ার যে শঙ্কা করা হয়েছিল তার লেশ মাত্রও দেখা যায়নি। এমবাপ্পের গতি, মেসির জাদু কিংবা হল্যান্ডের গোল মেশিন পারফরমেন্স পুরো উত্তর আমেরিকার ঘরোয়া আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ফক্সের 104টি ম্যাচের পুরো সম্প্রচার জুড়ে গড় দর্শক সংখ্যা আগের আসরগুলোকে বহু গুণ ছাড়িয়ে গেছে। এমনকি ভাষাও কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম টেলিমুন্ডোতেও হুমড়ি খেয়ে পড়েছিল স্প্যানিশ ভাষী দর্শকরা। সব মিলিয়ে মাঠের বাইরের আলোচনাকে ছাপিয়ে মাঠের ভেতরের দুর্দান্ত ফুটবল এবং কোটি কোটি মানুষের উন্মাদনা ফিফা এবং 3 আয়োজক দেশকে এনে দিয়েছে ঐতিহাসিক এক সাফল্য। আর এই রেকর্ড ভাঙার পরিসংখ্যান প্রমাণ করে দিয়েছে ফুটবলের আসল জাদুকরী আকর্ষণ সব বাধাকে পেরিয়ে ঠিকই পৌঁছে যায় মানুষের হৃদয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপে অবৈধ সম্প্রচারের কারণে 3000-এর বেশি ওয়েবসাইট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এসব সাইটে ডোমেন জব্দ করেছে বিশ্বকাপের স্বাগতিক দেশটির ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অবৈধ সম্প্রচার ঠেকাতে বিভিন্ন দেশে অপারেশন অফসাইড এবং অপারেশন রেড কার্ড পরিচালনা করে ডিওজে। বিশ্বকাপ মানেই ফিফার বাড়তি আয়। সংস্থাটির ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে ওঠে, যার বড় একটা অংশ আসে সম্প্রচার সত্ত্ব থেকে। এই খাত থেকে এবারও প্রায় 420 কোটি মার্কিন ডলার আয় করেছে ফিফা। তবে এই আয়ের পেছনে একটা চ্যালেঞ্জও থাকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার, থার্ড পার্টি বা অবৈধ সম্প্রচার ঠেকানো। 2026 বিশ্বকাপেও ছিল অবৈধ সম্প্রচার, তবে বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ সম্প্রচার ঠেকাতে কাজ করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই সময়ে প্রায় 3000 ডোমেইন ও সাইট বন্ধ করেছে তারা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে শুধুমাত্র দেশটিতে 1000 ডোমেইন বন্ধ করা হয়েছে। এছাড়াও কলম্বিয়াতেও প্রায় 1000 খানেক অবৈধ স্ট্রিমিং সাইট বন্ধ করেছে তারা। যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে অপারেশন অফসাইড ও অপারেশন রেড কার্ড নামে অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য পেয়েছে ডিওজে। কর্তৃপক্ষ বলছে অনুমতি ছাড়া বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার শুধু সম্প্রচার সত্ত্বের আইন লঙ্ঘনই নয়, এর মাধ্যমে সংঘবদ্ধ অপরাধী চক্র বিপুল অর্থ আয় করে। তাই অবৈধ স্ট্রিমিং ও নেটওয়ার্ক ঠেকাতে বিশ্বকাপ জুড়ে চলেছে নজিরবিহীন অভিযান। অবৈধ সম্প্রচার ঠেকাতে শুধু অভিযান করেই থামেনি প্রশাসন। কলম্বিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 সদস্যের একটি সাইবার অপরাধী চক্রকে। এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও পেরু সহ বিভিন্ন দেশ থেকে আরও 830টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। অন্যদিকে নকল ক্রিয়া সামগ্রী তৈরির অভিযোগে কলম্বিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। বিশ্লেষকদের মতে ফুটবলের বিপুল জনপ্রিয়তার সুযোগ নিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে অসাধু চক্র পাইরেসিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সম্প্রচার সত্ত্বের উচ্চ মূল্য এবং একাধিক প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন খরচ এড়িয়ে অনেক দর্শক অবৈধ স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকে পড়েন। তবে এবারের এই অভিযানের মাধ্যমে এমন নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর বার্তা দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিহাদ আল হাসান, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপ খেলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ। গুরুত্ব পাচ্ছে বয়স ভিত্তিক ফুটবল। 64 দলের সুবিধা নয়, নিজেদের যোগ্যতায় প্রমাণ করতে চায় বাফুফে। ড্রেসিং রুমের দ্বন্দ্বের খবরে তোলপাড় আর্জেন্টিনা। অভিযোগ অস্বীকার লিওনেল স্ক্যালোনির। মেসি উত্তর যুগ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্য রেখে দিলেন হেড কোচ। এবং মিরপুর স্টেডিয়ামে প্রস্তুত টাইগার্স 10। আইসিসি ট্রফি থেকে নারী এশিয়া কাপ জয়। স্মরণীয় মুহূর্তে সাজবে গ্যালারির নতুন অংশ, জানালেন তামিম ইকবাল। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের পর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিনা, তারা, যশোয়া। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।